সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সুধী দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আজকে আমাদের নির্ধারিত প্রোগ্রামে হাজির হয়েছি আপনাদের সামনে। মসেস কর্তৃক আয়োজিত সাঁকো বাজার নিবেদিত ফেরিওয়ালার গল্পকথায় আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসাবে আছেন আমাদের সাথে জবা রানী সরকার। দিদি আমাদের মাঝে আছেন। আমরা আজকে তার সাথে আসলে গল্প কথার মাধ্যমে কিছুটা সময় পার করব। আমি আশা রাখছি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আমি অনুসুয়া ঘোষ এবং আমার সাথে আজকে আছেন জবা রানী সরকার। দিদি, আপনাকে স্বাগতম মসেস কর্তৃক আয়োজিত আমাদের ফেরিওয়ালার গল্প কথায়। আশা করি আপনি শুভ ভালো আছেন। সন্ধ্যা। হ্যাঁ, আমি ভালো আছি। শুভ সন্ধ্যা অনুষবাদী। আপনি ভালো আছেন তো? হ্যাঁ দিদি, আমিও আছি ভালো। হুম, আমার দর্শকরা আপনার জন্য অপেক্ষা করছে। তো আপনি যদি দর্শকদেরকে বলেন, আহ আজকে দিদিকে আমরা নিয়ে এসেছি দিদির সাথে আসলে গল্প করার জন্য। আমাদের এই গল্পে আপনারাও আমাদের সাথী হবেন, আমাদের সাথে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসলে আমরা আজকে দিদির কাছ থেকে শুনতে চাইবো, দিদি শুধুমাত্র একজন গৃহিণী নন, একজন শিক্ষিকা। এবং উনি অনলাইনে যে বিজনেসটা করেন সেটা হচ্ছে, তার একটা পেজ আছে, সেই পেজের নাম হচ্ছে সাতঘর। তো আমরা আজকে শুনতে চাইবো দিদির সেই ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত আসার জীবনের যে গল্পটা, দিদির সাথে সেটাই আলোচনা করব। দিদি, সর্বপ্রথমে আমি একটু অনুরোধ করব, আপনার, যেহেতু আমি শুধু হচ্ছে আপনার নামটাই জানি, আপনার পেজের নামটা জানি, যদি আপনি আপনার খুব ছোটবেলাকার কথা যদি আমাদেরকে একটু বলেন, আপনার নাম পরিচয়টা আপনি পুরোপুরি দেন। হ্যাঁ, ধন্যবাদ অনুষয়া। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মসেস গ্রুপকে, সাঁকো বাজারকে এরকম চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আহ, আমি জবা রানী সরকার। আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আমি কিশোরগঞ্জের মেয়ে। আমার ছেলেবেলা কেটেছে কিশোরগঞ্জে। ক্লাস 6-7 পর্যন্ত আমি কিশোরগঞ্জে পড়াশোনা করেছি। ক্লাস 8 থেকে ঢাকায় আমার পড়াশোনা শুরু হয়। আমি ঢাকায় আছি খিলক্ষেত। খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল থেকে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তারপর সরকারি তিতুমির কলেজ, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার্স এগুলো সবই করেছি আমি তিতুমির কলেজ থেকে। 2001-এ আমি মাস্টার্স করে এসেছি ওখান থেকে। তারপর সংসার জীবন, চাকরি এসব নিয়ে চলছে। মাঝখানে আরেকটু বলি, আমার পড়াশোনাটা হয়েছে, সংসার এবং পড়াশোনা এই দুটো আমার একসাথেই হয়েছে। ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্টের পরপরই আমার বিয়ে হয়। তারপরে আমার বাকি পড়াশোনা হয়। আচ্ছা। আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সহযোগিতায় আমি অতটুকু এসেছি। আমার মা বাবা তাদের সহযোগিতায়। অনেক তার ধন্যবাদ দিদি, কারণ খুব ছোট করে আপনি যেটা আপনার জীবনের গল্প আমাদেরকে শুরু করলেন। আসলে প্রথমত যেটা, স্বাভাবিকভাবে আপনি কিশোরগঞ্জের মানুষ, আপনার এখনকার অবস্থান হ্যাঁ, হচ্ছে ঢাকা শহর, আমাদের রাজধানী, প্রাণের শহর রাজধানীতে। তো আহ সেই ছোটবেলাকার জীবন আর ঢাকা শহরের জীবনে যখন আপনি ক্লাস 8-এ আসলেন, ওইখানে আপনার জীবনের পার্থক্য, আপনার কাছে আপনার ছোটবেলাকার স্মৃতি, এখানে কোনো পার্থক্য আপনি ওই সময় অনুভব করছেন কিনা, বা কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা? হ্যাঁ, তা একটু হয়েছি। যেহেতু আমি গ্রাম থেকে এসেছি প্রথম ঢাকায়। যখন আমি স্কুলে ভর্তি হতে গেলাম, আহ, দেখলাম যে ওখানে আমি আমি গ্রামে থাকতে কখনো জানতাম না যে স্কুলে ইন্টারভিউ দিয়ে ভর্তি হতে হয়। হ্যাঁ, এটা আমার মধ্যে খুব ভীতি কাজ করছিল। ইন্টারভিউ দিব, কেমন হবে, আমি কি ঢাকায় স্কুলে ভর্তি হতে পারবো? আমার মধ্যে একটা ভীতি করছিল। তারপর যখন আমি পরীক্ষা দিলাম,
কি বলে, ওই ওই সময়ে ওই স্কুলে ভর্তি, ঢাকার একটা স্কুলে ভর্তি হতে পারাটা মনে হয়েছিল যে বিশেষ কিছু পেলাম। সেই আনন্দ, মানে সে কি আনন্দ আমার, যে আমি ঢাকা একটা স্কুলে ভর্তি হতে পেরেছি, এখানে আমি পড়াশোনা করতে পারবো। এটা আমার জন্য সত্যিই খুব সুখকর স্মৃতি ছিল। তারপর যখন স্কুল লাইফ শুরু হলো, স্কুলের বন্ধু বান্ধবরা প্রথমে হয়তো গ্রামের মেয়ে হিসেবে ওইভাবে গ্রহণ করতে চায়নি বা পারেনি। তারপরে যখন পড়াশোনায় একেবারে যে খারাপ ছিলাম তা না, পড়াশোনায় প্রথম মেয়াদি পরীক্ষা যখন হলো, মোটামুটি আমার রেজাল্ট একটু ভালো হলো, ম্যাথের টিচার আমাকে ভালোবাসে, এই দেখে দেখি যে অনেকের সাথে আবার বন্ধুত্ব হয়ে গেল। হ্যাঁ, তখন সেই যে সংকোচটা আমার মধ্যে কাজ করতো, সেটাও আস্তে আস্তে কেটে গেল আর কি। সেই থেকে চলছে ঢাকায়। হ্যাঁ দিদি, একটু তো ঢাকার সমস্যা বুকে হয় গ্রাম আসলে থেকে। আমরা, হুম, হ্যাঁ যখন গ্রাম থেকে প্রথম আমরা আসি তখন একটু আসলে একটু সামান্য সমস্যার মুখোমুখি হতে হয়। তো সেখানে আসলে নিজের, আমার মনে হয় যে নিজের মধ্যে একটা প্রাণ শক্তি থাকতে হয়, আত্মবিশ্বাস থাকতে হয় যে আমি পারবো। আমার মনে হয় ছেলেবেলা থেকে আমার এটা ছিল। হ্যাঁ, এটা অবশ্যই দিদি, আমরা বিশ্বাস করি মানসিক শক্তিটাই সব থেকে বড়। এটা একটা বড় দিক। আপনার হ্যাঁ, ভিতরে এটা ছিল বলেই আপনি কিশোরগঞ্জ থেকে ঢাকা শহর রাজধানীতে, যেটা সকলের কাছে স্বপ্নের নগরী, ওরকম একটা জায়গাতে নিজের একটা অবস্থান বর্তমানে তৈরি করেছেন। তো দিদি, আমরা আসলে এই মুহূর্তে যেটা দুজনের কথাই আপনার কথার মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি, যে আপনি যখন এসএসসি এইচএসসি পাশ করলেন এবং পরবর্তীতে আপনি সেই সাথে পারিবারিক জীবনে, আই মিন সংসার জীবনে ঢুকলেন, তো হুম, সংসার জীবনের পাশাপাশি পড়াশোনা, এই জায়গাটাতে আপনি প্রথমে অবশ্যই একটু বলেছেন আপনার স্বামী অর্থাৎ আমাদের দাদা এবং আপনার শ্বশুর বাড়ির সকলেই আপনাকে অনেক হেল্প করেছে, হ্যাঁ, যার কারণে সকলেই অনেক আমাকে সহযোগিতা করেছে বলেই আমি পেরেছি, না হলে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না। এখনো পর্যন্ত তারা আমাকে সহযোগিতা করেই যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমরা একটুখানি এর মাঝখানে দিদি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে কিছু দর্শক আছেন, আমি তাদের নামগুলো হ্যাঁ, বলছি যারা আমাদের সাথে আছেন। হুম, আপনাদের সকলকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাতে আমি কুণ্ঠিত নই, কারণ আসলে এটা আপনাদের প্রাপ্য। এইরকম একটা সময়ে আপনারা আমাদেরকে দেখছেন। মনির হোসেন, উনি আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নাদিয়া আফরিন, হ্যালো ডিয়ার, ইয়েস মাই ডিয়ার সুইট হার্ট, তুমি আছো জেনে সত্যি ভালো লাগছে। মনির হোসেন আবারও লিখেছেন, শুভকামনা রইল আপনাদের দুজনেরই জন্য। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা হুম, সাথে আছেন বলেই আমরা হয়তো আজকে আমাদের গল্পটা চালিয়ে নিতে পারবো। আশরাফ ইসলাম, শুভকামনা, আপনার জন্য শুভকামনা রইল এবং আমাদের সাথে থাকবেন। জেসমিন আক্তার, শুভকামনা রইল দোস্ত, মনে হয় দিদির হতে পারে বা আমাদের যিনি মসেসের অ্যাডমিন আছেন জাকির হ্যাঁ, পারভেজ জেসমিন তার। আমার তো ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা, তো আমার জেসমিন স্কুল আপু, ফ্রেন্ড। আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। আহ দিদি, এই মুহূর্তে যেটা আমি একটু জানতে চাচ্ছি, আপনি পড়াশোনা করলেন ঢাকার কোন কলেজে, অনার্স মাস্টার্স বা ভার্সিটিতে পড়লেন কোথায়, এইটা একটু যদি বলতেন, বা কোন সাবজেক্টে? আমি সরকারি তিতুমির কলেজে পড়েছি। আমি পাস আচ্ছা, কোর্স করেছি, ডিগ্রিটা 5 ডিগ্রি পাস কোর্স ছিল। তারপর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন তিতুমির কলেজ থেকে, তাই তো দিদি? সরকার তিতুমির কলেজ থেকে। আচ্ছা দিদি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমাদের দাদা কি করেন এবং দাদার নামটা, আমরা যেহেতু আসলে চিনি না, দাদা কি করেন এবং আপনার পরিবারে এখন হুম, কতজন সদস্য আছেন, একসাথে থাকেন, আচ্ছা। এটা যদি একটু জানাতেন। আমার হাজবেন্ড ভূপেন্দ্র দেবনাথ মিন্টু। উনি আচ্ছা আছেন একটা টেক্সটাইল মিলে, কর্পোরেটে আছেন উনি। আর আমার সংসারে আছেন আমার শাশুড়ি মা, আমার 2জন মেয়ে। আমার বড় মেয়ে ইন্টার পরীক্ষার্থী, আমার ছোট মেয়ে 8ম শ্রেণীতে পড়ে। আমি আছি, এই তো আমার সংসার। আচ্ছা, তো আপনার মেয়ে ইন্টারমিডিয়েট পড়ে, আপনাকে দেখে বোঝার কোনো রকম উপায় নেই, যেটা আমি কিন্তু সত্যি বলছি, যে আপনার এত বড় একটা মেয়ে আছে। এটা বুঝতে হবে, আহ, আমি 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 ইন্টার পাস করার পর আমার বিয়ে হয়েছে, বুঝতে হবে। তো আসলেই আপনাকে, তো আপনার ভিতরে সেই স্পৃহাটা আছে এখনো, মানে হয় না যে ভিতরে একটা স্পার্ক থাকে জ্বলে ওঠার, তো এটা এখনো আছে দিদি, যেটা আসলেই আপনার চেহারায় দেখা যায়। এটার আসলে জন্য আমি আপনাকে চেষ্টা করি অনুসোয়া।
হ্যাঁ দিদি, অবশ্যই। ধন্যবাদ অনুসু। আমি আসলে চেষ্টা করি, আমি জানি না কতটুকু পারি, কিন্তু আমি চেষ্টা করি, সব সময়ই চেষ্টা করি সবকিছুর জন্য। আমি এটাই বলছি যে আমি আপনার সাথে যখন কথা বলছি তখন আমার এটাই মনে হচ্ছে যে দুইটা মেয়েকে সামলে, পরিবারকে সামলে আপনি এত দূর আসছেন বা এগিয়ে যাচ্ছেন, এটা অনেক বড় কিছু। দিদি এই মুহূর্তে যেটা একটু জানবো হুম, সেটা হচ্ছে যে আপনি অনার্স মাস্টার্স করলেন, এরপরে কি আপনি আপনার প্রফেশনাল কোনো লাইফ ইয়ে করেছেন, মানে প্রফেশনে ঢুকেছেন? হ্যাঁ, প্রফেশনে ঢুকেছি আমি। আমার সত্যি বলতে আমার ছেলেবেলা থেকেই শিক্ষকতার প্রতি খুব ঝোঁক ছিল। আহ, ছিল, আছে, এবং এটা থাকবেই। এটা বলতে পারেন, আমার মধ্যে এটা ঢুকেই গিয়েছে যে আমি শিক্ষকতা ছাড়া মনে হয় আমি পারবো না। আমি মনে হয় স্কুলে যদি শিক্ষক হিসেবে কাজ করতে নাও পারি, আমার মনে হয় আহ বাসায় বসেও আমার শিক্ষকতাই করতে হবে। হ্যাঁ, এটার সাথে আমি আসলে মিশে গেছি। এখান থেকে আর নিজেকে আলাদা করতে পারবো না কখনো। এটা আমার ভালো লাগা, ভালোবাসা। ছেলেবেলা থেকেই আমার এই ইচ্ছাটা ছিল। তো আমি যখন ডিগ্রি পাশ করলাম, তখন আমি একটা কিন্ডারগার্টেন হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসেবে, সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলাম। এটা খিলক্ষেতে রাইজিং সান স্কুল, স্কুলটার নাম ছিল। সেই থেকে আমার চাকরি জীবন শুরু, 2003 সালের কথা। তখন থেকে আমার চাকরি জীবন শুরু, পাশাপাশি পড়াশোনা। আমার বড় মেয়ে, তখন থেকে আমি কর্মজীবনে। আচ্ছা, তার মানে আপনি 2003 থেকে কিন্তু একজন হ্যাঁ, কর্মজীবী নারী, শিক্ষকতা। এবং হ্যাঁ। সাথে আপনি একজন মা। এটা একটা অনেক বড় বড় বিষয়। হ্যাঁ। আহ, এর সাথে মানে আপনি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। তো দিদি, স্কুলে বাচ্চাদের যেটা আপনার হচ্ছে এইম ইন লাইফে আমরা লিখেছি সারা জীবন যে যেটা হতে চাই, আপনি অবশ্যই টিচারই লিখেছেন আমি আশা করি। কেননা হ্যাঁ, আপনার, আমার হ্যাঁ, মনে আমি হচ্ছে যে লিখেছি। মানুষের রক্তে মিশে যায় না শিক্ষকতাটা, আপনার হচ্ছে হ্যাঁ, ঠিক এইভাবে আমার হ্যাঁ, আপনার এতটুকু এভাবে কথাই মিশে আমার মনে গিয়েছে হলো। আমার সাথে। হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে তো এটা আসলে আমার এটা মনে এভাবেই হচ্ছে। মিশে আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই যে শিক্ষকতা আপনি শুরু করলেন, যদি কিছু মনে না করেন, গল্পের জন্য জিজ্ঞেস করছি সেটা না, হচ্ছে অনুষা, আহ, বলতে পারেন আপনি। স্কুলে বাচ্চাদের পড়াতে পড়াতে কি বাড়িতে এসে সবাইকে পড়াতেন দিদি? সত্যি বলতে অনুসা দিদি, শিক্ষকদেরকে না সবাই শিক্ষক হিসেবেই জাজ করতে চায়। আপনি যদি স্বাভাবিক কথা বলেন, বলে এই শিক্ষকতা করবা না। তো আসলে এটা হয়ে যায় যে আমরা যদি স্বাভাবিকভাবে বলি, লোকে ভাবে যে আমরা মনে হয় জ্ঞান দিচ্ছি। আসলে কিন্তু তা না। সেটা করি না। বাড়িতে আমি সম্পূর্ণই একটা আলাদা মানুষ। স্কুলে আমি শিক্ষক, বাড়িতে আমি মা, আমি কারো ছেলের বউ। এভাবেই চলতে হয়েছে আর কি, হচ্ছে এখন। হ্যাঁ, এটা এটা বলার একটা কারণ হচ্ছে দিদি, আসলে আমরা পুরুষ শাসিত সমাজে বসবাস করি। আপনার পরিবারে হচ্ছে না, কিন্তু আরো 10টা পরিবারে হয়। আমি এই জন্য জাস্ট কথাটা হ্যাঁ, তুললাম হ্যাঁ, একজন হ্যাঁ, নারী অনুষা দিদি, হিসাবে। এটা হয়। এবং যেটা হয় যে আমি হয়তো স্কুলে পড়াচ্ছি, আমি কলেজে পড়াচ্ছি, বাড়িতে আসার পরে কোনো একটা বিষয়ে যদি আমার মতামত, আমার মনে হচ্ছে যে পারিবারিক একটা মতামতের জায়গায় যখন আমার মতামতটা আমি দিচ্ছি কোন একটা ডিসিশনের নেওয়ার ক্ষেত্রে, তখন অনেক ক্ষেত্রে পরিবারের অনেক সদস্যদের হতে পারে বা মনে হয়, কিছু কিছু জায়গাতে মনে হয় হুম, যে তারা মনে করে যে উনি স্কুলে ঠিক যেভাবে ট্রিট করে এসেছেন আমাদেরকেও এরকম ট্রিট করছেন। না, আমাকে কখনোই আসলে এরকম কিছু আচ্ছা, ফেস করতে হয়নি কখনোই। তো আপনি এখানে অবশ্যই দিদি লাকি, আমি বলবো আপনি লাকি। হ্যাঁ, আমি এই কারণ জায়গাটা আমি রাখি। সবাই এরকম লাকি সবাই হয় না। এটা শুনতে হয় অনেকের কাছে, অনেকের কাছে আমি আমার হ্যাঁ, নিজের শুনতে দেখা হয়। আছে। আমি আমার তো কলিগদের কাছ দিদি, থেকেও শুনেছি তারা অনেক কিছু ফেস করেছে বা করছে। আচ্ছা দিদি, আমি মাঝখানে আবার একটু ইসে যাচ্ছি, আমাদের কিছু কমেন্টস আছে। আচ্ছা, হুম, নামটা সম্ভবত কে তুমি কে আমি, নিজের নাম দিলে আরো ভালো হতো, বুঝতে পারতাম ওনার নামটা কি। যাই হোক, হ্যাঁ, উনি লিখেছেন শুভ কামনা রইলো আপনাদের জন্য, আমি সৌদি আরব থেকে দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ, সৌদি আরব থেকে সেই সুদূর থেকে আমাদেরকে দেখছেন। সুস্থ থাকবেন আপনারা, বাইরে আছেন যারা, তাদের আহ কষ্টের যে রেমিটেন্স সেটার একটা বড় অংশ আমরা বাংলাদেশের মানুষ ব্যবহার করি। হুম, আপনাদেরকে আমাদের অবশ্যই আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, সালাম যেটাই বলি না কেন, প্রণাম।
সেটা অবশ্যই থাকবে। আহ সেলি, শ্রাবণ, বৈশাখী, আচ্ছা, আমার পছন্দের পেশা শিক্ষকতা, শুভকামনা রইল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং আশা করছি সকলের সাথে থাকবেন। দিদি, এরপরে আমি একটু জানতে চাচ্ছি, আমরা আপনাকে যে পরিচয়ে আমরা আসলে প্রথম চিনলাম, সেটা হচ্ছে আপনি ওনার অফ সাতঘর, এটা আপনার হ্যাঁ, একটা উদ্যোগ। তো আমি এই বিষয়টাতে একটু আসতে চাচ্ছি। আপনি একটা হ্যাঁ, শিক্ষকতা শুরু করেছিলেন, বা সম্ভবত এখনো করছেন, হয়তো লকডাউনে হ্যাঁ, আমাদের এই করোনাকালীন দুঃসময়ে এটার কারণে কিছুটা থেমে আছে। তো আমি আসলে জানতে চাচ্ছি, আপনি কিভাবে এটা শুরু করলেন এবং কেন শুরু করলেন? অনলাইন বিজনেস, আপনার কি বিজনেসটা অনলাইনই নাকি অফলাইনেও আপনি করেন? মানে আই মিন, সচরাচর আমরা যেটা দেখে থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ অনুষ্কা। আহ, আমি এই বিজনেসটা অনলাইন এবং অফলাইন দুভাবেই করছি। আমি বললে একটু ভুল হবে অনুষ্কাদি, এটা আমরা করছি। হ্যাঁ, আচ্ছা, আমরা করছি। অনলাইন এবং অফলাইন দুভাবেই হচ্ছে। অনলাইন করার আহ, বিষয়টা আসলে এসেছে আহ, করোনাকালীন সময়, কিন্তু অফলাইনে আচ্ছা, এটা আমার এর আগে থেকেই ছিল। আহ, শিক্ষকতা তো আমার ভালো লাগে, এটা আমার পেশা, আমি করি। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু পারি কিনা, আমার নিজের ভালো লাগা দিয়ে, ভালোবাসা দিয়ে কিছু তৈরি করতে পারি কিনা, মানুষের জন্য কিছু করতে পারি কিনা, নিজের জন্য, পরিবারের জন্য কিছু করতে পারি কিনা। আহ, বলতে গেলে আমরা আছি একদমই, মানে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, আহ, একটা ভেজালের চক্রে বসবাস করি। প্রতিনিয়ত এটা মনে হয় যে ভেজালের চক্রে বসবাস করি। মাঝে মাঝে জল খাই, জলটাকেও নিরাপদ মনে হয় না। তখন মনে হয় যে সমাজে প্রত্যেকটা জায়গা থেকে যদি মানুষ নিজ নিজ জায়গা থেকে কিছু করে, ভালো কিছু করে, ভালো কাজ করে, তাহলে মনে হয় শুধু সমাজের না, দেশের না, সবার আগে উপকার হবে নিজের এবং পরিবারের। হ্যাঁ দিদি। হ্যাঁ অনুষাদি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। তো হুম। সেই ক্ষেত্রে আপনার মানে শিক্ষকতার পাশাপাশি এই জায়গাটাতে কাজ করা কি এই তাগিদ থেকেই হ্যাঁ, এই আপনাদের তাগিদ থেকে যে আপনাদের নিজে, বলতে? হ্যাঁ, আ- আমাদের বলতে আমি একা করছি না, আমার পরিবার আমাকে সহযোগিতা করছে এখানে। আচ্ছা, সর্বাত্মক আচ্ছা, ভাবে আমার পরিবার সহযোগিতা করছে, আমার স্বামী, আমার সন্তানেরা, আমার শাশুড়ি, এরা আমাকে আচ্ছা। বিশেষভাবে সহযোগিতা করছে। সেজন্যই বলতে হুম, হবে এটা আমাদের। অবশ্যই। এইটা একটা বড় জিনিস। আমি থেকে আমাদের শক্তিটা আসলে অনেক বেশি। যেটা আমরা যদি বুঝতে পারি তাহলে এটা অনেক বড়, অনেক বড় বিষয়। তো এখানে একটা কথা দিদি, আপনি যে হুম, এই আপনারা যেটা শুরু করলেন, অফলাইনে শুরু করলেন বা অনলাইনে শুরু করলেন, আপনার অফলাইনটাই আগে ছিল, অনলাইনে হচ্ছে সম্ভবত পরে, অফলাইন এটাই তো? পরে এসেছে, হ্যাঁ। আচ্ছা। তো আপনার এই অফলাইনের যে বিজনেসটা আপনারা শুরু করলেন, এইটা শুরুর কথা যদি আমাদেরকে একটু বলেন। অফলাইনে, হ্যাঁ, মানে আপনার বিজনেস শুরুটা তো অফলাইন দিয়েই, প্রথম হচ্ছে আপনি হ্যাঁ, অফলাইন দিয়ে অফলাইনেই শুরু। শুরু করলেন। হ্যাঁ, হুম, তো এইটার কথা যদি একটু, শুরুর কথাটা আমাদেরকে বলেন। হ্যাঁ। আমি, আমার শ্বশুর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। একটু একটু হ্যাঁ, আলোচনা করতে হবে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, 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 আর অবশ্যই। আর আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া আচ্ছা, থানায়। তো বছর ২ বছর পর পর আমাদের ফুলবাড়িয়াতে যাওয়া হয়। উম, তো ফুলবাড়িয়া মোটামুটি একটা কৃষি নির্ভর এরিয়া। হ্যাঁ, আচ্ছা, তো ওখানে আমি দেখেছি কৃষকরা কিভাবে ফসল কতটা যত্ন সহকারে করে উৎপাদন করতেছে, বাজারজাত করতেছে। কিন্তু আমার মাথায় আসলো, এরা যে এত কষ্ট করতেছে, এদের মূল্য কিন্তু আমরা দিচ্ছি না। সেই পণ্যটা যখনই আমাদের হাতে আসতেছে, তখনই সেটা উম ভেজালে পরিণত হচ্ছে, ভেজাল করছে। ভেজাল কিন্তু এরা করছে না। তখন আমি, আমার মাথায় তখনই আসছে যে আমি আমি এদের কাছ থেকে কিছু নিব, কিছু নিয়ে আমি সেটাকে
মাটি মানে নিশ্চয়। তো আমি সরাসরি কৃষকদের কাছ থেকেই আমার মশলাগুলো নিয়ে আসি, নিয়ে এসে আমি নিজে হাতে এগুলো প্রসেস করি। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে শুকানো, ভাঙানো, প্যাকেটজাত করা, ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সম্পূর্ণটা আমার পরিবার এবং আমার হাতে হয়ে থাকে। আচ্ছা। আহ, এই মুহূর্তে দিদি একটু ইয়ে করছি, আমাদের আরো কিছু দর্শক আমাদের সাথে আছেন, কিছু কমেন্টস করেছেন। যেমন বৈশাখী দিদি বলছি, যাই হোক, বৈশাখী আমার পছন্দের পেশা শিক্ষকতা। হ্যাঁ দিদি, আপনার মতো আরো একজন পাওয়া গেল যার পছন্দ হচ্ছে শিক্ষকতা। এবং লিজা মাফিয়া, আমিও শিক্ষকতা করতাম, ব্যবসা শুরু করার পর ছেড়ে দিয়েছি, শুভকামনা রইল আপু। আপু আপনাকেও শুভকামনা জানাচ্ছি আমরা, আপনার ব্যবসা করছেন আপনি জেনে খুশি হলাম। কারণ আসলে আজকের এই যুগে আসলে কেউই বসে নেই, ছোট ছোট করে হলেও যে যেভাবে পারছে তারা চেষ্টা করে যাচ্ছে যার যার জায়গা থেকে। এবং আমরা নারী আসলে আমরাই পারি, আমরা নিজেদেরকে নিজেদেরকে যেমন তৈরি করতে পারি, আমরা ছাড়া আসলে আমাদের পরিবারও কিন্তু অসম্পূর্ণ। নীরব হিমেল উনি লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি, ভালো লাগছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ হিমেল ভাই, সাথে থাকেন। জয়ন্ত কুমার দাস আমিও আছি দিদা, সম্ভবত দিদিকে হ্যাঁ, আমার জানিয়েছেন ভাই, দিদা। আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবারও বৈশাখী ফুল লিখেছেন অনুষ্কার উপস্থাপনায় আমি মুগ্ধ, আমি ধন্য হয়ে গেলাম। সত্যি আপনাকে খুব ভালো অনেক উপস্থাপন ধন্যবাদ। করছে। মাহিন তাজ দুজনকেই ভালো লাগছে। ভাই শুধু ভালো লাগলে হবে না, দুজনের কথা ভালো লাগছে কিনা শুনতে হবে। ভালো। জয়ন্ত কুমার দাস ভালো লাগছে খুব, অনেক ধন্যবাদ ভাই। মাহিন তাজ আবারও লিখেছেন বেস্ট উইশেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনারা সাথে আছেন এবং আপনারা আছেন বলে আমরা অনুপ্রেরণা পাচ্ছি গল্প করার জন্য। দিদি এর পরবর্তীতে আমি যতটুকু আপনার সাথে আমার কথাই যেটা আমি জেনেছি, যেটা সাত ঘরে শুরু করার আগে সম্ভবত আপনার এই বিজনেসের আগেও একটা ব্যবসা ছিল, আমাকে কি হ্যাঁ, এই বিষয়টাতে একটু বলবেন? হ্যাঁ, সাতগড় ওই যে বললাম যে নিজের উদ্যোগে কিছু করার চেষ্টাটা আমার বরাবরই ছিল, আগেও ছিল, এখনো আছে। সাতঘরের আগে আমি কিছু ড্রেস এবং অর্নামেন্টস নিয়ে কাজ করেছি, সেটা অনলাইনে না অফলাইনে করেছি। সেটা করেছি বলতে এখনো করছি, সেটাও আছে। আহ, আসলে এখন আমাদের যে অবস্থা চলতেছে, বাংলাদেশ না সারা বিশ্বেই যে অবস্থা চলতেছে, তাতে করে ড্রেস এবং অর্নামেন্টস আমার মনে হয় আমরা প্রয়োজন ছাড়া কিনতে পারবো না বা কেনা উচিতও না আমাদের। সেই আমার সেই বিজনেসটা আছে, এটার পাশাপাশি এটাও আছে। আচ্ছা। এটা আমার তো রিসেন্ট করা, বাট ওটা আমার অনেক আগে থেকেই করা। আচ্ছা, তো এই অনলাইনে যেটা আপনি মসলা নিয়ে শুরু করলেন, আপনার মসলার পাশাপাশি আছে ঘি, আছে খাঁটি তেল, ঘি আছে, এগুলা। মধু আছে, হ্যাঁ, খাঁটি সরিষার তেল মধু। আছে, মধু আছে। তো হ্যাঁ, আপনি যদি আপনার মানে এই সাত ঘর সম্পর্কে, মানে সাত ঘর শুরু থেকে আহ এগুলো হচ্ছে বলেন, সাত ঘরের শুরুটার থেকে যদি বলেন যে, এবং এখন বর্তমানে আপনি কি কি পণ্য নিয়ে কাজ করছেন এই বিষয়টাতে যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, অনুসয়া সাতগড়ের শুরু থেকে আমি শুরুটা করেছি আমি ঢাকায় বসেই করেছি। কিন্তু আমি যখন গ্রামে যোগাযোগ করলাম যে আমাকে এভাবে সহযোগিতা কেউ করতে পারবে কিনা মশলা পাঠানোর ব্যাপারে বা আনার ব্যাপারে, খুব একটা যে সাড়া পেয়েছি এটা বলবো না। আহ, তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে তুমি যদি করতে চাও আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। তখন সে নিজেই একদিন উম বৃহস্পতিবার অফিস করে চলে গেল গ্রামে। গ্রামে গিয়ে সে সরাসরি কৃষকের কাছ থেকে মশলাগুলো কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসার পরে উম আমি বললাম যে আমি তো এগুলো করব। তো বললো যে কিভাবে করবা, একা একা এগুলো কি তুমি পারবা? আমি বললাম যে হ্যাঁ আমি পারবো। তুমি শুধু আমাকে কিছুদিন একটু সহযোগিতা করো, বাকি সময়টা আসলে চাকরি সামলে এক্সট্রা কাজ করাটা সত্যি কষ্টকর হয়ে যায়। সারাদিন অফিস করে এসে আবার বাসায়
কাজের জন্য সময় দেওয়া সত্যি এটা কষ্টকর হয়ে যায়। আর আমি যেহেতু শিক্ষকতা করি, আমাকে সারাদিন কাজ করতে হয় না, বাহিরে আমাকে একটা বেলা থাকতে হয়, তারপরে আমি ঘরে থাকি। তখন আমার মনে হয় যে হ্যাঁ, আমার ঘরের কাজের পরেও কিন্তু আমার কাছে যথেষ্ট সময় থাকে, আমি চাইলে আরো কিছু করতে পারি। তখন এই সাতঘর নিয়ে যখন আলোচনা চলতেছিল করোনাকালীন সময়ে, সেও বাসায় ছিল, আমিও বাসায় ছিলাম। বললাম যে হ্যাঁ, আমরা তাহলে এমন কিছু পণ্য নিয়ে কাজ করি যেটা মানুষের নিত্য নৈমিত্তিক প্রয়োজন, এবং সেটা যদি বিশুদ্ধ হয়, খাঁটি হয়, তাহলে পণ্যের চাহিদা থাকবে, তো পাশাপাশি মানুষের উপকার হবে, মানুষ খাঁটি পণ্য চিনবে, জানবে। সেই থেকে আর কি সাতঘরের মশলাগুলো আমি প্রসেস করা শুরু করলাম। প্রসেস করে যখন প্যাকেটজাত করলাম, খুব প্রথম দিক থেকে সত্যি একটা কাজ শুরু করতে গেলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। একটু টেনশনেও ছিলাম, তারপরও আশাবাদী ছিলাম যে আমি পারবো। ওই যে আপনি বললেন আমরা নারী, আমরাই পারি, এই আশাটাই, শক্তিটা মনের মধ্যে ছিল, আছে। আমি সবসময় ভেবেছি পারবো। তখন আমি এগুলো এনে প্রসেস করলাম, নিজে নিজে দাঁড়িয়ে প্রসেস করে এনে সে প্যাকেট করলাম, প্যাকেট করে আমার হাজবেন্ড, আমি বললাম যে আসলে আমি একটা পণ্য বাজারজাত করতে চাচ্ছি, পণ্যের তো একটা নাম চাই, পণ্যটা কি নামে বের হবে এখান থেকে। তখন ও আমাকে বলল যে তুমি সাতঘর নাম দিতে পারো। সাতঘর নাম দেওয়ার উদ্দেশ্য এটাই, সাতঘরে যে শুধু মশলা বা তেল ঘির স্বাদ থাকবে তা না, হয়তো এখানে আরো অন্য কোনো খাবার, বিশুদ্ধ খাবার, খাঁটি খাবারের স্বাদ থাকবে হয়তো ভবিষ্যতে। সেই চিন্তা থেকে এটার নাম হয়েছে সাতঘর। তখন অনেক একটু প্যাকেট, হুম, হ্যাঁ, হ্যাঁ দিদি। প্যাকেটজাত করার পর প্রথম দিন 1 কেজি করে মশলার অর্ডার পেলাম আহ, কাছের মানুষদের কাছ থেকে। আমার যারা কাছের বন্ধু বান্ধব, আমার পরিবারের ফ্রেন্ড আছে একজন, সে আমাকে বিশেষভাবে উৎসাহিত করেছে, সে আমাকে আগাগোড়াই উৎসাহিত করেছে। আমি যখন ড্রেস নিয়ে কাজ করেছি, অর্নামেন্টস নিয়ে কাজ করেছি, আহ, এখানে একটু অন্য কথায় চলে আসছি অনুষা। তো হ্যাঁ, প্রত্যেকটা কাজেই কারোর অনুপ্রেরণা লাগে। আমার পরিবার যেমন আমাকে অনুপ্রাণিত করেছে, তেমন আমার পরিবারের একজন বন্ধু আছে, সেও আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে যে তুমি শিক্ষকতা করো, ঠিক আছে, পাশাপাশি এমন কিছু করো যেটা তোমার নিজের হাতে করা, নিজের ভালোবাসা দিয়ে করা। আর নিজের ভালোবাসা দিয়ে করা জিনিসটা যদি সমাজের মানুষের উপকারে লাগে, তাহলে আমার মনে হয় একটা মানুষের জীবন এখানে সার্থক হয়। তখন সে আমাকে সত্যি বিশেষভাবে পরামর্শ করেছে, তার পরামর্শেই শেষ পর্যন্ত আমি ড্রেস নিয়ে কাজ করেছি, মশলা নিয়ে এই তো করলাম। ও যেটা বলছিলাম যে আমার কাছের বন্ধুরা, আমার পাড়া প্রতিবেশীরা, তাদেরকে প্রথমে আমি জানিয়েছি যে আমি এটা নিয়ে কাজ করতেছি। শুরু করেই যে আমি অর্ডার পেয়েছি তা না। প্রথমে শুরু করার সপ্তাহখানেক পরে 1 কেজি, 2 কেজি এমন করে মশলার অর্ডার আসলো, 1 কেজি তেলের অর্ডার আসলো, 250 গ্রাম মশলার অর্ডারও আসছে, আমি প্যাকেট করে দিয়েছি। তো আচ্ছা। এভাবেই আর কি। একটা ডেলিভারি ছিল আমার রামপুরায় প্রথম প্রথম দিকে। সেই ডেলিভারিটা আমার মেয়ের আহ, বান্ধবী, তার মা আমাকে যখন অর্ডার করেছে, আমি ভাবিকে অনার সূচক আমি ডেলিভারি ম্যানকে না দিয়ে আমি নিজে গিয়ে ভাবিকে বাড়িতে পণ্যটা পৌঁছে দিয়ে আসছি। ভাবি খুবই সন্তুষ্ট আমার মশলা ইউজ করে। সেই থেকে অনুসোয়া চলছে, প্রতিদিনই কিছু না কিছু আমি, অল্প কিছু করে হলেও প্রতিদিন আমি অর্ডার পাচ্ছি, সাপ্লাই দিচ্ছি। কখনো ডেলিভারি ম্যান দিয়ে দিচ্ছি, কখনো নিজে গিয়ে দিয়ে আসছি। অনেক ভালো দিদি। দিদি, আমরা আপনার এক কথার মাঝখানে একটু কথা বলছি, আমাদের সাথে আরো কিছু দর্শক কমেন্টস করেছেন। হ্যাঁ, বলেন। জাকির পারভেজ, আই মিন আমাদের যিনি মোসেসের অ্যাডমিন, উনি নিজে হ্যাঁ, হচ্ছে লিজা মাসফিয়াকে বলেছেন যে পরবর্তী প্রোগ্রামে আপনার ব্যবসায়ের গল্প শুনতে চাই। হ্যাঁ, আমরাও শুনতে চাই। আমরাও শুনতে মাসফিয়া, চাই। আমরা অপেক্ষা করব। আমি একটু সালাম নাদিয়া জানাতে ফিন, চাই জাকির ভাইকে মাঝখানে। সালাম আলাইকুম জাকির ভাই। উনি মনে হয় অনলাইনে তো নাই, উনি মেসেজে লিখে দিতে পারেন দিদি। ওয়ালাইকুম আসসালাম। আহ, নাদিয়া লিখেছে, অনুষ্কা বৈশাখী আর হিমেল আমাদের বন্ধু। ও আচ্ছা, আমি বৈশাখী আপু বলে ফেলেছি, হিমেল ভাইয়া। তাহলে বন্ধুরা, আমি জানতাম না তো। হিমেল এবং বৈশাখী দুজনেই আমাদের বন্ধু। আবারও আন্তরিক ধন্যবাদ দুই বন্ধুকে। জাকির আবারও লিখেছে, নীরব হিমেল ধন্যবাদ তোমাকে। মাহমুদ লুৎফর রহমান লিখেছেন,
পাভেল, বেস্ট উইশেস। থ্যাংক ইউ পাভেল ভাই। পাবেল আমার বৈশাখী বন্ধু। লিখেছে, আচ্ছা আচ্ছা, যাক সাথে থাকেন পাভেল ভাই, অবশ্যই আমরা আপনার বন্ধুর গল্প আজকে মোসেসের মাধ্যমে অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে। এরপরে লিখেছে, বৈশাখী, কথাগুলো শুনে উৎসাহ পাচ্ছি, এগিয়ে যাও, যাওয়ার জন্য। আহ লিজা লিখেছে, ইনশাল্লাহ অবশ্যই আমরাও শুনবো লিজা। আরিফ হোসেন লিখেছে, সাত ঘরের স্বত্বাধিকারী, কোয়ালিটির বিষয়ে সচেতন, শুভ কামনা রইল। দিদি এইটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। উনি হয়তো আপনার কোনো কাস্টমার, আপনার কোনো আত্মীয় যিনি অবশ্যই আপনার কাছ থেকে পণ্য নিয়েছেন, উনি এই কারণেই বলছেন যে আপনি সচেতনতার দিক দিয়ে খুবই সচেতন ভাবে আপনার খাদ্য প্রস্তুত করেন বা মশলা প্রস্তুত করেন, যেটা স্বাস্থ্যসম্মত। উনি আপনাকে শুভকামনা জানিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি অনুষ, আমি এই জিনিসটা, এই কাজটা আমি তোমাকে বলেছি শুরুতেই যে আমি এটা একদম নিজ হাতে করি। আমি এবং আমার পরিবারের লোকজন নিজ হাতে করি। সচেতনতার যথেষ্ট সচেতন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমি কাজটা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরিফ হোসেন ভাই। আপনি এরকম একটা তথ্য এখানে অন্তত শেয়ার করেছেন, যেটা আমরা যারা অনলাইনে ব্যবসা করি, অনলাইনে কাজগুলো করছি, এটা আমি শুধু ব্যবসা বলবো না, এটা বলবো যে আমাদের একটা প্রাণের জায়গা। এবং অনলাইনে যে পণ্য আমরা দিচ্ছি মানুষকে, এটা শুধু ব্যবসার ক্ষেত্রে না, মানে ব্যবসা করার জন্য না। হ্যাঁ, বিষয়টা এরকম, দিদি যেমন শুরু করেছেন যে ভেজাল জিনিস একজন মানুষকে আমি দেখছি খাচ্ছে, অসুস্থ হচ্ছে তার বাচ্চাটা, সেই জায়গা থেকে আমি যদি পারি তার হাতে একটা স্বাস্থ্যসম্মত খাবারের তুলে দিতে, তাহলে এই বাচ্চাটা আমি অসুস্থ নিজেও হচ্ছে না আমার। খেয়েছি, আমি নিজেও হ্যাঁ, খেয়েছি। সেটা আমি আমি নিজে তুলে দিচ্ছি একজনের হাতে, মানে হচ্ছে আমি আমার এই একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক একটা খাবার দিচ্ছি, সে সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠছে, আমার জাতি এতে শক্তভাবে তৈরি হচ্ছে। ছোট্ট একটা বিষয় হুম, এখানে, কিছু ইয়ে থাকে, যেমন একটা আহ, তৈরি হচ্ছে ইন্ডিয়া, ওদের একটা আমলের একটা হচ্ছে আমলের, হ্যাঁ। অ্যাডে বলে। হ্যাঁ, তো বিষয়টা এরকম, আমরাও তৈরি হচ্ছি। আমার খুব ভালো মনে আছে, আমরা যখন আহ আপনার হচ্ছে আইসিসি ট্রফি জিতি, তখন কিন্তু আমরা বেশ ছোট, স্কুলে পড়ি। তো তখন আমাদেরকে কিন্তু কেউ গুনতো না, আমরা ছিলাম হচ্ছে ক্রিকেট বিশ্বে আমাদেরকে সবাই একেবারেই নগণ্য, তুচ্ছ, এরকম একটা জিনিস ভাবতো। তো আমরা যেদিন এটা জিতলাম, তারপর থেকে, তারপরেও বলবো না, তারও অনেক পরে এসে ওরা আমাদেরকে ভাবছে যে না, আসলে আমরা আমরাও পারি। পারি। তো হ্যাঁ, তো ওই সময়টা ছিল হচ্ছে আমাদের তৈরি হওয়ার সময়। তো তৈরি হওয়ার আমার সময়। কাছে মনে হয় যে ক্রিকেটে যেমন আমরা ওই সময় তৈরি হয়েছি, আমরা অনলাইন বিজনেস বলি, ব্যবসায়ের ক্ষেত্রে নারীরা বলি, এটা কিন্তু একটা তৈরি হওয়ার পথ তৈরি হচ্ছে, তৈরি হওয়ারও তৈরি পথ হওয়ার তৈরি হচ্ছে। পথে। কারণ উম, আজকে আমরা দুটো পা ফেলে বাড়ির বাইরে এসেছি, যার কারণে আহ আমার পরে আমার বোনটা হয়তো 4 পা ফেলতে পারবে, আমার মেয়েটা হয়তো 10 পা ফেলতে পারবে। সেই জাহানারা ইমাম বলেন, জননী শহীদ জননী বলেন, আহ আমাদের বেগম রোকেয়া থেকে শুরু করে এই পর্যন্ত, তারা যদি এগিয়ে না আসতো, আজকে আমরা এখানে আসতে পারতাম না। আমরা রাজা রামমোহন পারতাম না। রায় যদি আহ তার কার্যক্রমটা না এগিয়ে নিয়ে যেত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার জন্মদিন ছিল জাস্ট কিছুদিন আগে, 3-4 দিন আগে, ওই মানুষটার জন্ম না হলে হয়তো আমরা বর্ণ পরিচয় শিখতাম না। বিষয়টা বর্ণ এরকম। পরিচয় শিখতাম না, right? হুম। তো সেই ক্ষেত্রে এরকম আমরা আমাদের ছোট ছোট কাজ যদি আরো 10 জন মানুষের ভিতরে একটা উৎসাহ যোগায়, তারা যদি এগিয়ে আসে, তাহলে পরবর্তী কার্যক্রমগুলো আরো ভালোভাবে এগিয়ে যাবে। দিদি এই মুহূর্তে আমি যেটা আমি হ্যাঁ, এক এক করে যদি বলি আপনার পণ্যগুলোর নাম, আপনি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মৌরি, আহ ঘি, মধু, আমি যদি ভুল না করি এগুলো, সরিষা এর তেল। পাশাপাশি আপনার কি এখন আর কোনো পণ্য আছে স্বাদ ঘরে? এখন সাতগড়ে নতুন করে কোনো পণ্য এখনো আনা হয়নি, তবে সাতগড়ে আমি জানাতে চাই, সাতগড়ে মিষ্টি জাতীয় কিছু খাবার হয়তো খুব দ্রুত আসবে, এখন নেই। তবে এটা সাতগড় চিন্তা ভাবনা করছে যে মিষ্টি কিছু খাবার আমার কাস্টমারের চাহিদা আছে, আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী আসবে ভবিষ্যতে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে স্বাদ ঘরে আপনি পরবর্তীতে যেটা আমরা বলি ডেজার্ট আইটেম বা মিষ্টি, মিষ্টি এই খাবার, এই আচার, কিছু এই আচার ধরনের আইটেম, কিছু আচ্ছা সিজনাল আচ্ছা আচ্ছা ফ্রুটস এর আচার। আচ্ছা।
না দিদি, তাইলে আমি কিন্তু তার প্রথম কাস্টমার হয়ে যাব। হ্যাঁ, আচার অবশ্যই ওইটা অনুষা। আহ, অবশ্যই। আহ, কেননা আচার বলার সাথে সাথে কিন্তু দেখেন, আপনি এতক্ষণ মশলা টশলা নিয়ে বলছেন, আমি কিছু বলি নাই, আচার বলার না সাথে সাথে কিন্তু আমি হ্যাঁ, অনুষা একদম মানে কেমন যেন একটু চেঞ্জ চলে আসছে অনুষার একদম পুরা আমার চোখ মুখ চোখে চেঞ্জ মুখে, চলে এসছে। হ্যাঁ চোখে মুখে চেঞ্জ চলে আসছে, রাইট। উম, তো, এখন যেটা আমি আসলে বলছি দিদি, আপনি এই যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন, মানে যে যে পণ্যগুলো নিয়ে কাজ করছেন, আপনি কি আমাদেরকে একটু স্পেসিফিক মানে আলাদা আলাদা ভাবে জানাবেন যে কোনটার কেমন দাম এবং কিভাবে হ্যাঁ আপনার অনুষা। কাছ থেকে আমরা পেতে পারি, হ্যাঁ এবং নিশ্চয়ই অনুষা, মিনিমাম আমি জানাবো। কোয়ান্টিটি কত? হ্যাঁ, আহ, আমি হলুদ গুঁড়াটা বিক্রি করছি। হলুদটা আমি এনে রোদে শুকিয়ে তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে গুঁড়া করি। গুঁড়া করে আমি 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম 3টা প্যাকেট করি। আহ, আমি হলুদ গুঁড়াটা বিক্রি করছি বর্তমানে 300 টাকা করে। আর মরিচটা এনে মরিচটা বোটা ছাড়ানো হয়, তারপর রোদে শুকানো হয়, তারপর ভাঙানো হয়, দেন ওভাবেই প্যাকেট করা হয়। মরিচটা বিক্রি করা হচ্ছে 350 টাকা করে পার কেজি। আর হচ্ছে ধনিয়াটা 300 টাকা কেজি, মৌরিটা 300 টাকা কেজি, ঘি আহ, যেটা এখন আছে আমার কাছে, এটা 1300 টাকা কেজি। সরিষার তেল, খাঁটি সরিষার তেল, আহ, ঘানি ভাঙানা মেশিনে ভাঙানো খাঁটি সরিষার তেল, এটা হচ্ছে 200 টাকা কেজি। দিদি, আমি একটু মনে হয় মিস করলাম, ঘিটা কত বললেন? ঘিটা 1300 টাকা কেজি। 1300 টাকা। দিদি, আপনার ওখানে মনে হয় দুই ধরনের ঘি, মানে হ্যাঁ দুই আমি জায়গার ঘি বলছি পাওয়া যায়। অনুষ্কা, আমি বলছি, হ্যাঁ আমাদের এখানে 2 জায়গার ঘি পাওয়া যায়। আমি 1300 টাকা কেজি দিচ্ছি হচ্ছে পাবনার ঘি। এটা হুম। হচ্ছে পাবনা, আমরা সবাই জানি পাবনায় ফার্মের গরুগুলোকে, গরুগুলোর দুধ দিয়ে মূলত ঘি বানানো হয় এবং সেই ঘিটা মেশিন মেড, হ্যাঁ হ্যান্ডমেড। আর যেটা আচ্ছা। হ্যান্ডমেড ঘি, দেশি গরুর দুধ থেকে তৈরি হ্যান্ডমেড যেটা, হুম। দেশীয় গরু মাঠে চড়ে বেড়ায় ঘাস খায়, সেই দেশীয় গরুর দুধ থেকে হাতে একদমই হাতে তৈরি ঘি যেটা, সেটা হুম। আনা হয় আমাদের কিশোরগঞ্জ অঞ্চল থেকে আমি আনছি। এটা হচ্ছে 2000 টাকা কেজি। আচ্ছা। 2 ধরনের ঘি আহ, আসছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। সেই ক্ষেত্রে আপনার যদি 1000 মানে কেজি যেটা আপনি বলছেন 300 350, এটার রেট যেমন যখন যদি আমি 250 নিচ্ছি, 500 নিচ্ছি, এর কি কোনো কম বেশি হবে, মানে এরকম না কম যার বেশি হবে 300 না, একদম 300-র অর্ধেক করলে যা হয় তাই হাফ কেজিতে আসবে, আচ্ছা এভাবে আসছে, আমি কম বেশি করছি আচ্ছা না। দিদি, আমরা আবার আসবো আপনার কাছে, মাঝখানে আমাদের কিছু দর্শক আছেন। হ্যাঁ অনুষ্কা। আহ, আমরা একটু যদি দেখি, প্রথমে হচ্ছে প্রান্ত সরকার, ধন্যবাদ আপনাকে, আমাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, সাথে উনি লিখেছেন সো প্রাউড, স্টিকার দিয়েছেন, আমরাও প্রাউড ফিল করছি আপনারা সাথে আছেন বলে। বৈশাখী সাথে আছে এবং কমেন্টস করে অনুপ্রাণিত করছে। বৈশাখী লিখেছে, আমি মনে করি বিজনেসের ক্ষেত্রে কোয়ালিটি রক্ষা করা প্রথম শর্ত। অবশ্যই বৈশাখী, এটা তোমার সাথে আমি এবং দিদিও মনে হয় একমত হবেন। আসলে কোয়ালিটির জায়গাতে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। কোয়ালিটি যে সুযোগ নাই বলেই আসলে কাজ করে আনন্দ পাওয়া যায়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, জেসমিন আক্তার লিখেছেন 7 ঘরে রসমালাই আর দই চাই। দিদি, আপনার কাস্টমাররা কিন্তু আপনাকে দুইটা জিনিস বলে দিল, একটা হচ্ছে রসমালাই আর দই। আচ্ছা, নাদিয়া বলছে, অনুষা তোমার মিষ্টি গলার মিষ্টির, সরি, তোমার মিষ্টির গল্পও শুনতে চাই। ও আচ্ছা আচ্ছা নাদিয়া, হবে একদিন, যদি আজকে সময় হয় আজকেই হবে, সমস্যা নেই। আহ বৈশাখী আবার লিখেছে, মিষ্টি কিছু আসলে বলবেন, আমি প্রথম কাস্টমার হব। আচ্ছা, আমি যেমন হচ্ছে দিদি আচারে প্রথম কাস্টমার হতে চেয়েছি, বৈশাখী চেয়েছে মিষ্টির প্রথম কাস্টমার হতে, মনে রাখবেন দিদি। আচ্ছা, নাদিয়া আবারও বলছে, আমি আমি কিন্তু অনুসর ক্রেতা। হ্যাঁ, ঠিক ঠিক নাদিয়া, অবশ্যই তুমি আমার ক্রেতা। আহ এক্ষেত্রে আমি আন্তরিকভাবে নাদিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। বান্ধবী, তুমি অবশ্যই আমার ক্রেতা, তার আগে তুমি আমার বান্ধবী। বৈশাখী লিখলো কি, ওরে কি কি মিষ্টি বিক্রি হয়? বৈশাখী, তেমন কিছু না। একটা জিনিস, দুইটা জিনিস আমি এ পর্যন্ত সেল করেছি বা করি, একটা হচ্ছে রসমালাই আর একটা হচ্ছে যে তোমার রাবড়ি।
যেটা আসলে যশোরে কোনো, যেটা আমরা বলি না মিষ্টির কোনো দোকান বা হোটেল যেটাই বলি, আমি কাউকে দেখিনি বিক্রি করতে। এটা ভারতীয় একটা মিষ্টি, আমি রাবড়ি বিক্রি করেছি। আর হচ্ছে বা বিক্রি করি, সাথে হচ্ছে রসমালাই। দিদি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 শুনতে আচ্ছা, পাচ্ছি অনুষ্কা দিদি। আচ্ছা। আমি দিদি এই মুহূর্তে যেটা আপনি বলছিলেন যে দামের ক্ষেত্রে যেটা ৳৩০০ সেটা অর্ধেক করলে যেটা হয় তাই। তো হুম। আমরা আসলে আপনার কাছ থেকে এগুলো পেতে পারি কিভাবে? আপনি কিসের মাধ্যমে এটা দিয়ে থাকেন? যেমন আপনি থাকেন ঢাকাতে। ঢাকাতে হলে ডেলিভারি কেমন হয়? ঢাকার বাইরে ডেলিভারি কেমন হচ্ছে? প্রসেসটা যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা অনুষ্কা দিদি, ঢাকাতে ডেলিভারি দিচ্ছি। সমগ্র ঢাকায় ডেলিভারি আমি করছি ডেলিভারি ম্যানের মাধ্যমে। আহ, উম, যারা অর্ডার করবেন, আমার পেজে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করতে পারেন অথবা আমার পেজে মেসেজ করতে পারেন। আমি অর্ডার নিয়ে সেই অর্ডার অনুযায়ী তার বাসায় পৌঁছে দিই বা তার ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে কিছু এরিয়া আছে, যেমন আমি খিলক্ষেতে আছি, আমার খিলক্ষেতের আশেপাশে কিছু এরিয়া আছে, এগুলোতে আমি ফ্রি ফ্রি ডেলিভারি দিচ্ছি। আমার পেজে এগুলো সবকিছু ইনক্লুড করা আছে। আর ঢাকার বাইরে যখন যাবে প্রোডাক্ট, সেক্ষেত্রে আমার ডেলিভারি চার্জ যাবে 200 টাকা। আচ্ছা। আ এটা কি কোনো কুরিয়ার আপনার নির্ধারিত আছে দিদি? হ্যাঁ, আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এবং সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন চলে আসে এই সময়, সেটা হচ্ছে যে আপনাকে কি টাকাটা আগে পে করতে হয়? পে করার সিস্টেম কি? নাকি পণ্য হাতে পাওয়ার পরে ক্রেতা আপনাকে টাকা পে করবে? পণ্য এই হাতে পাওয়ার পর ওইটা ক্রেতা আমাকে টাকা পে অন ক্যাশ। আচ্ছা, এটা আপনার ডেলিভারির ক্ষেত্রেও তাই? মানে ডেলিভারি বলতে আমি হ্যাঁ, বলছি যে কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রেও তাই, তাই তো? পে ফার্স্ট হ্যাঁ, না? কুরিয়ার আপনাকে আগে সার্ভিসের ক্ষেত্রে পে ফার্স্ট। ওকে, আচ্ছা। না, সরি, পে ফার্স্ট না, এটা হচ্ছে আগে পণ্য হাতে নিবে তারপর আমাকে পে করবে। হ্যাঁ, সেটা বুঝছি। সেটা কুরিয়ারে টাকাটা পে করতে হবে। সেটা কুরিয়ার, হচ্ছে হ্যাঁ, বিষয়। কুরিয়ারে টাকাটা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দিদি। আ আরেকটা বিষয়ে আসবো দিদি, সেটা যদি আপনি বলেন যে আপনি যেটা বলছিলেন আপনার ২ মেয়ে, তারাও তাহলে হচ্ছে আপনাকে হেল্প করছে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে হেল্প করছে। আচ্ছা। এই যে এবং আজকে আমি সাথে এখানে আসছি অনুষা দিদি, আপনার সাথে আলাপচারিতে আসছি, এই টোটাল কৃতিত্বটাই আমার মেয়েদের। এটা হচ্ছে সবথেকে বড় দিক যে আমরা এখন মেয়েদের কাছ থেকে শিখছি দিদি। শিখছি, হ্যাঁ শিখছি। আ আমরা ওরা হচ্ছে বর্তমান প্রযুক্তির সাথে এত সুন্দর আ ভাবে মিশে গেছে। I mean হ্যাঁ, আর এখন ওরা ওরাই আমাদের প্রযুক্তিটাকে পথ এত সুন্দর প্রদর্শক হয়ে অ্যাবজর্ব গেছে। করতে পারছে যেটা ওরা অ্যাবজর্ব করতে আমাদেরকে এখন পারছে, শেখায়। আমাদেরকে হ্যাঁ, শেখাচ্ছে, শিখছি। হ্যাঁ। আচ্ছা, বৈশাখী আবারও লিখেছে, মিষ্টি আমার খুব পছন্দের জিনিস। হ্যাঁ, বান্ধবী বুঝতে পারছি। তুমি মিষ্টির কথা শুনেই যেভাবে হ্যাঁ। সাথে, সাথে ১ম ক্রেতা হতে চেয়েছো, সেটা হ্যাঁ। আর রাবড়ি কখনো খাইনি। চলে আসো। যশোরে চলে আসো। আমার বাড়ি যশোর। আমি তোমাকে রাবড়ি খাওয়াবো। হ্যাঁ অনুষা আ দিদি, আমিও কিন্তু খাইনি হ্যাঁ রাবড়িটা কখনো। চলে আসেন দিদি, অবশ্যই খাওয়াবো। হ্যাঁ, আচ্ছা, ভালো মানের পণ্য নিয়ে এগিয়ে যাক সাতঘর, বেস্ট উইশেস প্রান্ত লিখেছে। প্রান্ত সাথে থাকবেন। আপনাকেও ভালো মানের আমার পণ্য ছোট ভাই। অবশ্যই আমরা পৌঁছে দেব। আচ্ছা, বৈশাখী লিখেছে, অ্যাডমিন মহোদয় ও আমিও ফেরিওয়ালা। অবশ্যই। যারা আমরা কি বলবো? এরকম ছোটখাটো জিনিস নিয়ে আছি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, আমরা সবাই ফেরিওয়ালা। আচ্ছা, নাদিয়া বলছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বলে এটাকে। হ্যাঁ, নাদিয়া, ক্যাশ অন ডেলিভারি। ধন্যবাদ তোমাকে সুন্দর করে সিস্টেমটা মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, অনুসুয়া কোথা থেকে কবিতা হল কথা থেকে অনুসুয়া কবিতা হলে ভালো লাগতো যদি সম্ভব হয়। ও আচ্ছা, হিমেল বলছে কবিতা হলে ভালো লাগতো। আচ্ছা, জাকিরও বলছে আমি চেষ্টা করব নীরব। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নীরব। আমারও আমরাও খাবো দই আর মিষ্টি। আচ্ছা দিদি, দই মিষ্টি খাওয়ার লোক হ্যাঁ, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই খাওয়াবো। বৈশাখী, তুমিও প্রস্তুত হও, তোমার গল্পও আমরা শুনবো। অনুসুয়া, আমি কিন্তু আছি যশোরে, আমাকে কবে খাওয়াবা? ঠিক আছে বান্ধবী, চলে আসো নাদিয়া, অবশ্যই খাওয়াবো। দিদি এই মুহূর্তে আহ হ্যাঁ, যারা আমাদের সাথে আছে তারা আপনার কাছ থেকে অবশ্যই এটা শুনতে চাইবে যে আপনার
আপনি আমাদেরকে বলেছেন যে ভবিষ্যতে আপনি এখানে আরো কিছু মিষ্টি যোগ করবেন। হুম, আমি যোগ এটা করব। জাস্ট এই জন্য বলছি, আপনার এখনো যেটা আমরা বলছি পোশাক এবং অর্নামেন্টস দুইটাই, গহনা হ্যাঁ, এবং পোশাক আপনার আছে। তো এইরকম কোনো কিছু কি হতে পারে কিনা, আপনি ভেবেছেন কিনা? পোশাক এবং খাবার, আপনার এখানে যেমন মশলা আছে, যেহেতু স্বাদ ঘর অলরেডি আছে, অর্নামেন্টস এই অনুসয়া সরি আরেকটা জিনিস এখানে স্কিপ করেছি, সেটা হচ্ছে অর্নামেন্টস সাথে কসমেটিক্সটাও আছে আমাদের। আচ্ছা পোশাক, আচ্ছা। অর্নামেন্টস, কসমেটিক্স। তো সেই ক্ষেত্রে এরকম হতে পারে কি, আপনার এই স্বাদ ঘরের সাথে যুক্ত হোক করে আপনার কি তখন এটাকে অন্য কোনো নামে দেওয়ার ইচ্ছা আছে? যেমন স্বাদ ঘর মানে হচ্ছে শুধু স্বাদের বিষয়টা থাকে, না, আমার নাকি সাতঘরের সাথে আপনি এটা আলাদা আসছে না। হুম, এটা আলাদাভাবেই আলাদাভাবে একটা জড়িত। পেজে? হ্যাঁ, এটা আচ্ছা আমি যদি কখনো এটাকে অনলাইন করি, এটা আলাদাভাবে একটা পেজে আসবে। সাতঘরে শুধু খাবার রিলেটেড জিনিসগুলি থাকবে। আচ্ছা আচ্ছা। তো আপনার এই খাবারের অবশ্যই উত্তর মানে কি বলবো, পণ্যের সংখ্যা বৃদ্ধি পাবে, সাথে ক্রেতা। তো হ্যাঁ, আপনি আশা নিজে রাখি। যেটা করছেন, হ্যাঁ, স্কুল খুলে গেল, ধরেন আপনার এই হ্যাঁ, সাতঘর তো চালু হলো হচ্ছে লকডাউনের এই হ্যাঁ, সময়টাতে, বা লকডাউন। করোনাকালীন মানে কোভিড-19 এর প্রভাবে হ্যাঁ, আপনার আমাদের অনেক কিছুর উন্নতিও ঘটেছে, তার ভিতরে অনেকের এই ক্ষুদ্র ব্যবসা অনেক বেশি প্রসারিত হয়েছে। হুম। আপনারটাও এরকম ভাবে আরো বেশি প্রসারিত হচ্ছে এই মাধ্যম দিয়ে, অনলাইন মাধ্যম দিয়ে। তো স্কুল খুললে কি এটা আপনার বড় কোনো প্রভাব ফেলবে আপনার মনে হয়, বা আপনি কিভাবে ম্যানেজ করতে পারবেন বলে আপনি ধারণা করছেন? না, আমার মনে হয় না স্কুল খুললেও এটা আমার কাজের উপর বড় কোনো প্রভাব ফেলবে। আহ, আমি এটার জন্য একটা চিন্তা ভাবনা করে রেখেছি, যখন স্কুলটা খুলবে আমি কিভাবে সময়টা মেনটেন করব, আমার কাজগুলো কিভাবে মেনটেন করব, এই চিন্তাটা আমি আগেই করে রেখেছি। আমি পারবো, এটার কোনো প্রভাব আমার কাজের উপর পড়বে না আশা করি। আচ্ছা। আর আরেকটা বিষয় আছে দিদি, আপনারা আমি একটা জিনিস একটু ছোট্ট করে জানতে চাচ্ছি যে আপনারা হ্যাঁ, কয় ভাই বোন? হ্যাঁ, আমরা সদি, আমরা দুই ভাই বোন, এক ভাই এক বোন। আমার ভাই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করে বেরিয়েছে। ও এখন সোনালী ব্যাংকে আছে, আচ্ছা কিশোরগঞ্জের আচ্ছা অষ্টগ্রাম ব্রাঞ্চে আছে সিনিয়র অফিসার হিসেবে, সোনালী ব্যাংকে জয়ন্ত কুমার দাস। আচ্ছা। একটু এটা আগে তো মেসেজ অনেক ভালো করেছেন বিষয়। হয়তো। হুম, ও আচ্ছা আচ্ছা, হুম, উনি। হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা দিদি, আর একটা বিষয় হচ্ছে যে আহ, আপনি ভবিষ্যতে এই ব্যবসায়ের পাশাপাশি আপনার পরিবার, আপনার শিক্ষকতা জীবন মানে শিক্ষকতা যে হুম, পেশাটা আছে সবকিছু মিলায় আহ হুম। কিভাবে সবকিছু ম্যানেজ করে কোথায় নিজেকে দেখতে চাচ্ছেন পরবর্তী আপনার, মানে হয় না পরিকল্পনা করি আমরা কখনো, সরকারি ভাষায় বলে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দশম বার্ষিকী পরিকল্পনা, এরকম আপনার আসলে কোনো হ্যাঁ, হ্যাঁ। পরিকল্পনা আছে কিনা? থাকলে সেটা কেমন আপনার চিন্তায়, এবং আপনি কোথায় নিজেকে দেখতে চাচ্ছেন, সাথে আপনার পুরো পরিবারটাকে, আপনার দুইটা মেয়ে আছে, আমাদের দাদা আছেন, সকলকে? আমি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। আমি যে কাজটা করছি মনোযোগ দিয়ে করছি, ভালোবাসা দিয়ে করছি। আহ, আমি বলবো না যে আমি এটার কি বলে, যে আমি একটা ইন্ডাস্ট্রি লেভেলে চলে যাব বা এমন কিছু, এরকম না। আমি আমি নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, যে খাঁটি মানটা যেন আমি, যতদিন আমার এই বিজনেস টিকে থাকবে আমি টিকে থাকবো, আমি যেন খাঁটি মানটা বজায় রাখতে পারি। আমি নিজেকে এই অবস্থানটাতে সবসময় দেখতে চাই। আমার সন্তানদের ক্ষেত্রে আমি বলবো, আহ প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন থাকে সন্তানদেরকে নিয়ে, যে আমার সন্তানরা এই অবস্থানে থাকবে, আমারও আছে। আহ জানি না আমার সেই ইচ্ছা পূরণ হবে কিনা। আমি আমার বড় মেয়েকে একজন ডক্টর হিসেবে দেখতে চাই ভবিষ্যতে, আহ যেন মানুষের সেবা করতে পারে। এই চিন্তাটা আমার ছিল। আর ছোট মেয়েকে আমি আমার মতোই শিক্ষক হিসেবে দেখতে চাই। আমি দুইটা মেয়েই চাই যে ওরা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি যেন মানুষের কাজে লাগে। অনেক এই ধন্যবাদ দিদি, প্রত্যাশা। আসলে আপনি
এত সুন্দর করে ভবিষ্যৎ সম্পর্কে যে চিন্তাটা করে রেখেছেন এটা আমার আপনি চিন্তা আপনার। অনুষ্কা, আমি জানি না আমার চিন্তাগুলো সত্যি হবে কিনা, সব মানুষের আশা থাকে না, এটা আমার আশা। তারপরেও অবশ্যই। ছেলে মেয়েদের এখন নিজের চয়েস আছে, তারা তাদের পছন্দ অনুযায়ী লাইনে পড়াশোনা করবে, তাদেরও একটা ইচ্ছা আছে তারা নিজেকে কোথায় দেখতে চায়। যদি তারা নিজের ইচ্ছায় কোথাও প্রতিষ্ঠিত হতে চায়, আমি সেখানে আহ অবশ্যই খুশি। অবশ্যই দিদি, এটা একটা বড় দিক যে আমরা যতই আমাদের চাওয়াটাকে পূরণ করার চেষ্টা করি, ওদেরও পছন্দ হতে হবে। পছন্দ আছে আহ, হতে হবে। এবং তাদের নিজেদেরও সেই ইচ্ছাটা, মানে পছন্দ যদি হয় তখন আহ, ওই দিকে ধাবিত হতে ওরাও পিছপা হবে না। সব, হ্যাঁ, ওরা নিজেদের ইচ্ছায় সফলতাটা পাবে। স্বউদ্যোগে হুম। এগিয়ে যাবে। ভবিষ্যতে সব। এটা একটা বড় দিক। আর আপনি এত কিছু সামলে এত কিছু করে আপনার দুইটা মেয়েকে আপনি এইভাবে মানুষ করছেন, এটা অবশ্যই আপনি স্যালুট পাওয়ার যোগ্য দিদি। কারণ মেয়ে, এই জন্য আমার পক্ষ থেকে এবং অবশ্যই সাকোবাজার নিবেদিত যে ফেরিওয়ালার গল্প কথা আমরা যে অনুষ্ঠানটাতে আছি, তাদের সকলের পক্ষ থেকে আপনাকে অবশ্যই আমি কুর্নিশ জানাই। আর একটা ধন্যবাদ জিনিস দিদি, অনুষ্কা, আসলে সব বাবা মাই আমার মনে হয় করে। আমি আসলে কতটাই বা করতে পারছি বলেন। প্রত্যেকটা না বাবা মার সব, চাওয়াটা এমনই থাকে। হ্যাঁ সব বাবা মার চাওয়া থাকে। আপনি এই চাওয়াটার পাশাপাশি একটা উদাহরণ তৈরি করছেন দিদি, যেটা আমার কাছে মনে হয়। আপনি শিক্ষকতা করছেন, আপনি আপনার সংসার সামলাচ্ছেন, সেই সাথে মেয়ে দুটোকে মানুষ করছেন এবং এর পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবে জীবন যাপন করছেন। যেমন এটা হুম। অবশ্যই গুছিয়ে করাটা, আমি বলবো না যে মানে একেবারে সম্ভব না, সম্ভব বলেই আমরা করছি, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা সম্ভব, ম্যানেজ কিন্তু করাটা অনেকটা অবশ্যই কষ্ট। টাফ, হ্যাঁ, অনেক কষ্টকর। একটু এবং একজন একটু নারী তো হিসেবে কষ্ট, এটা, হ্যাঁ, কষ্ট সাথে। হ্যাঁ এটা আমিও জানি। আমাদের এই বিষয়টাতেই বৈশাখী মানে আমাদের বান্ধবী লিখেছে, একজন নারী চেষ্টা করলে সবকিছু গুছিয়ে করতে পারে। তার সবকিছু গুছিয়ে প্রমাণ করতে পারে। আমাদের বন্ধু মহলে অনেক আছে, যেমন নাদিয়া আফরিন। আসলে আপু এই মেয়েটার কথা না বললে নয়, নাদিয়া আফরিন ও মানে মানুষ, কিছু কিছু মানুষ আছে না যে যে কোনো জায়গাটাতে হাত দিলে সে জায়গাটাতে সোনা ফলানোর চেষ্টা করে, নাদিয়া এমনই একটা মানুষ। ও করে না এমন কোনো কাজ নেই, ও খুব ভালো আর্ট পারে। ওর নিজের নৈলি মার্ট আচ্ছা। একটা ইয়ে আছে, ওখানে পোশাক তৈরি হয়। নতুন করে ও আরেকটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে হাতে তৈরি গহনা। আর মানে ও অনেক কিছুর সাথে যুক্ত, খুব সুন্দর লেখালেখি করতে পারে। ও নিজে কবিতা লেখে, আবৃত্তি করে, অনেক কিছু নিয়ে আছে নাদিয়া, এবং ওর নিজের দুইটা ছেলে। আচ্ছা, এবং বৈশাখী আবারও লিখেছে, জেবা দিদির জন্য শুভ কামনা রইলো। বৈশাখী অবশ্যই জেবা দিদি এবং আমার জন্য রেখো। জয়ন্ত কুমার দাস, জয়ন্ত দা লিখেছেন, নিরন্তর শুভকামনা দুজনের জন্যই। জেবা দিদির মেয়েরা মায়ের আশা পূরণ করবে এই আশা রাখি। অবশ্যই একজন শিক্ষক এবং একজন ডাক্তার, ফ্রন্টলাইন ফাইটার দুজনেই, একটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আর একটা হচ্ছে সমাজের ক্ষেত্রে, তারা চিকিৎসা এরকমই ক্ষেত্রে, তৈরি হবে। সমাজের ক্ষেত্রে। হ্যাঁ, আমরাও সেই আশা রাখি। দিদি আমরা অনেকটা সময় পার করে এসেছি, হ্যাঁ। যদি যাওয়ার বেলায় আমাদেরকে আরো কিছু কথা আপনি বলতে চান, যদি শোনান। হ্যাঁ, যাওয়ার বেলায় তো আমি কিছু কথা বলতে চাই। প্রথমত বলতে চাই, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকে হয়তো জানেন, হয়তো অনেকে জানেন না। আমাদের সঞ্চালনা যিনি করছেন, অনুসোয়া ঘোষ, উনি কিন্তু খুব ভালো কবিতা আবৃত্তি করেন। হ্যাঁ, উনি লেখালেখিটাও ভালো করেন, ওনার লেখাটা আমি পড়েছি। কিন্তু আমি এখনো পর্যন্ত ওনার কবিতা শুনিনি। আমি নিজে শুনিনি, কিন্তু যারা শুনেছেন তারা বলেছেন। আহ, আমি অনুসরাকে অনুরোধ করব, সবার পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে এখন আমি অনুরোধ করছি যেন একটা কবিতা অন্তত আমাদেরকে অনুসরা শোনায়। দিদি আমি চেষ্টা করব, আপনি একদম শেষ মুহূর্তে যদি আমি পারি, আমি অবশ্যই চেষ্টা করব কিছু অন্তত। অবশ্যই পারবো। মানে হয় কি, নিয়ে বসিনি মুখস্থ থাকে না, যেটা সত্যি কথা, পড়তে পড়তে হ্যাঁ, যতটুকু যতটুকু হয়। সম্ভব, হ্যাঁ সত্যি এটা হয় না, যতটুকু সম্ভব অনুষা দিদি। আমার মনে হয় অনেকের মনের ইচ্ছা এটা, আমি বলেছি, আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা। যারা জানে আর যারা জানে না আজকে জানলো যে অনুষা দিদি খুব ভালো আবৃত্তি করেন। আমি চেষ্টা করি। আহ আমি অবশ্যই একেবারে শেষ মুহূর্তে এসে পড়েছি আমরা, আমি চেষ্টা হ্যাঁ, করব আমি একটা আমার কবিতা। আমার পক্ষ থেকে এটুকুই শুধু বলতে চাই, আমি অনুসরার জন্য বলেছি, এখন আমার জন্য অতটুকু বলতে চাই। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আমার পোশাক, কসমেটিক্স এবং অর্নামেন্টস যেগুলো নিয়ে কাজ করেছি বা এখন মশলা নিয়ে কাজ করছি,
আমি সবসময় চেষ্টা করব মানুষকে আহ, সঠিক পণ্য, ভালো পণ্য মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তার জন্য আমার দর্শক বন্ধুদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাদের পরামর্শ আমার প্রয়োজন। তারা যদি আমাকে তাদের মতামত দিয়ে সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই আমি আমার এই কাজগুলো সফলভাবে করতে পারবো, আশা করি। এটাই অনুষ্কা। আহ, তেমন কিছু অনেক বলতে ধন্যবাদ চাই না দিদি। আসলে, আর আমরা অনেকক্ষণ যাবত আছি এখানে। হ্যাঁ, এবং আমাদের সাথে যারা আছেন এতক্ষণ ধরে তাদেরকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ। অসংখ্য আহ আন্তরিক ধন্যবাদ। বৈশাখী আমার পক্ষ আবারও থেকে লিখেছেন, আমরা সকল কবিতা শুনতে বন্ধুদের চাই। ধন্যবাদ। আবৃত্তি শুনতে চাই, আমিও চাই। হ্যাঁ অনুষ্কা। আচ্ছা দিদি, আপনাদের সবার মানে আমি জানি না কতটুকু পারবো, আমি আবৃত্তি না, পড়ার চেষ্টা করছি। গত রবিবার ছিল সৈয়দ শামসুল হক, ওনার প্রয়াণ দিবস। তো আমি তারই একটা কবিতা, পরাণের গহীন ভিতর, ওইটা হচ্ছে ওটা তো নাম্বার ভিত্তিক, তো 5 নাম্বার যেটা, আমি সেটা পড়ার চেষ্টা করছি। তোমার দেশের দিকে স্টেশনে গেলেই তো গাড়ি, সকাল বিকাল আসে একদণ্ড খাড়াই চম্পট। কত লোক, কত লোক, কত কামে দূরে যায়, ফিরে আসে বাড়ি। আমার আমার আসন নাই, যাওনেরও দারুণ সংকট। আসুন, আসুন, আসার মতো আমি কোনো ঘর দেখি নাই। জামু যে, কোথায় জামু? বদলায়া গেছে, বদলায়া গেছে যে ব্যাবাক, কেমন তাজ্জব সব পাল্টাইয়া যায়। আমি তাই দেখতাছি চিরকাল, পরাণের ভিতরে সুরাক, সেইখানে কেবল এক ফরফর ফরফর শব্দ শোনা যায়। পাখিরা উড়াল দিয়া গেছে গিয়া, এখন বিরান। এখন যতই আমি ছড়া দেয় কালিজিরা ধান, সে কি আর আঙিনায় ফিরে আসে? আর কি সে খায়? সকাল বিকাল গাড়ি, চক্ষু আছে তাই চক্ষে পড়ি, পলকে পলকে গাড়ি, সারা দিন মনের ভেতরে। ধন্যবাদ আজকে যারা আমাদের সাথে অসংখ্য ছিলেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলবো এখন, অসংখ্য ধন্যবাদ অনুষাদি। আমি সত্যি করে বলতে হবে, আমার শরীরে শিহরণ জাগছিল। আমার শরীরে শিহরণ জাগছিল তোমার কণ্ঠ আর তোমার এক্সপ্রেশন দেখে। ও মাই গড, অসাধারণ হয়েছে, অসাধারণ। দিদি, আমি আন্তরিকভাবে না ধন্যবাদ হয়তো জানাচ্ছি। আমি জানি দর্শকরাও একমত হবে। যারা জানে না তারা আজকে জানলো, অনুষ্কা সত্যি খুব ভালো আবৃত্তি হয়েছে। তুমি কখনো এটা ছেড়ো না অনুষ্কা। তুমি করে বলে ফেললাম, তুমি আমার ছোট হ্যাঁ বোনের হ্যাঁ, মতো। আমি আমি চাই দিদি আপনি তুমি আমাকে করে তুমি বলে বলেন। ফেললাম। হ্যাঁ, এটা ছেড়ো না, তোমার সাথে এটা যায়, খুব যায়। আহ, অনেক অনেক ধন্যবাদ দিদি সাথে থাকার জন্য, এবং সমস্ত দর্শক বন্ধুরা, আমি এর মধ্যে আরো দেখতে পাচ্ছি জয়ন্ত শুনতে চেয়েছেন আবৃত্তি। জয়ন্ত দা, আমি শুনিয়েছি, জানি না কতটুকু ভালো লাগলো। আচ্ছা, এরপরে হচ্ছে বৈশাখী লিখেছে, জেবা দিদি আমার অর্ডার নেন শিগগিরই, দিদি অর্ডার নিয়ে নেন, কি হ্যাঁ কি দিচ্ছে। অবশ্যই অবশ্যই পৌঁছে দিব, অ্যাড্রেসটা পাঠিয়ে আহ, দিবেন প্লিজ। বৈশাখী বলছে অসাধারণ অনুসরণ, ধন্যবাদ বৈশাখী, অনেক ধন্যবাদ। জেসমিন আক্তার লিখেছেন নাইস, থ্যাংক ইউ। ও জয়ন্ত লিখেছে অসাধারণ লাগছে, অনেক ধন্যবাদ জয়ন্ত দা। নাদিয়া, লাভ ইউ ডিয়ার, আই লাভ ইউ টু, এন্ড ইউ রকড। জাস্ট তোমার ভালো লেগেছে, এটাই অনেক বড়। তো সকলকে সকলকে আমি আবারও আমার পক্ষ থেকে, ফেরিওয়ালার পক্ষ থেকে, আই মিন ফেরিওয়ালার গল্পকথার পক্ষ থেকে, সাঁকো বাজার নিবেদিত যেটা, তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে থাকবার জন্য। এবং আজকের অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি, জবা দিদি, জবা রানী সরকার, তাকে আবারও আমাদের সকলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। আপনার সাত ঘর সাথে সাথে আরো আরো উন্নতি লাভ করুক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমরা আজকে এই অনুষ্ঠানটা শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।
শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।